যে রেজিস্ট্যান্স ফ্যাক্টর, যে রেজিস্ট্যান্স টেম্পারেচার বৃদ্ধিতে রেজিস্ট্যান্স কি হতে থাকে, মান বদলাতে থাকে। নম্বর ও 6 নম্বর কোশ্চেন একদম স্কিপ করবে না, ভালো করে লক্ষ্য করে যাবে। বাড়িতে আমরা এই ঘটনাগুলোকে ব্যবহার করে থাকি। ইলেকট্রন ধীরে চলে কিন্তু সুইচ টেপা মাত্রই বাল্ব সাথে সাথে জ্বলে কেন? যে এই রকম হিডেন কনসেপ্ট ওহমের সূত্র থেকেই আমরা পেয়ে থাকি। সূত্রের আক্ষরিক অর্থ হচ্ছে ভি প্রপোর্শনাল টু আই। কিন্তু এই ভি প্রপোর্শনাল টু আই কিভাবে প্রতিষ্ঠিত হয়, যে আমরা বলে থাকি এইভাবে যে নির্দিষ্ট উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন ধাতব পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সহিত সমানুপাতিক। দুই প্রান্তের বিভব প্রভেদ মানে হচ্ছে ভি, প্রবাহ মাত্রা হচ্ছে আই, তার সাথে সমানুপাতিক। তো ওহমের সূত্র, কিন্তু ওহমের সূত্রকে এইভাবে না পড়ে আমরা তার কনসেপ্ট ওয়াইজ আজকে আমরা পড়ব। তো ওহমের সূত্রের ফার্স্ট কনসেপ্ট যদি তুমি লক্ষ্য করো, যে ব্যাটারি কি কারেন্ট তৈরি করে, এই সত্যিটা তুমি কি আজ পর্যন্ত ভাবার চেষ্টা করেছো যে ব্যাটারি কি কারেন্ট তৈরি করে? ইয়েস অর নো? দেখো, তারের ভেতরে কি থাকে, একটা তার যদি আমরা নিই তো তারের ভেতরে থাকে অসংখ্য ইলেকট্রন কণা থাকে, অসংখ্য ইলেকট্রন কণা। এই ইলেকট্রন কণা কি হয় না, যেদিক সেদিক মুভ করতে থাকে, র্যান্ডম মোশন। তাহলে এই ইলেকট্রন কণা মোশন কেমন হয়? ইলেকট্রন কণা মোশন হচ্ছে র্যান্ডম, র্যান্ডম মোশন মানে যেদিক সেদিক, মানে এদিকে কখনো এদিকে, কখনো এদিকে, কখনো এদিকে, র্যান্ডম মোশনে এদিক ওদিক করে এলোমেলো ভাবে ইতস্তত ভাবে ঘুরতে থাকে, মানে এরকম ভাইব্রেট করতে থাকে, কম্পন সৃষ্টি করতে থাকে। তো এবারে কথা হচ্ছে কি, তাহলে এই তারের দু সাইডে যদি আমি ব্যাটারি লাগাই, দু সাইডে ব্যাটারি বলতে কি বোঝায়, এরকম করে আমরা তার চিহ্নিতকরণ করি। তাহলে এক সাইডে থাকে পজিটিভ, এক সাইডে থাকে নেগেটিভ। তাহলে এই তারের দু সাইডে যদি আমি ব্যাটারি যদি লাগাই, তখন এই ব্যাটারি কি করে না, ব্যাটারির কাজ হচ্ছে এই ইলেকট্রন গুলোকে এক সাইডে নিয়ে আসা, ইলেকট্রন গুলোকে এক সাইডে নিয়ে আসা। তার মানে সমস্ত ইলেকট্রন গুলো ওই তারের একটা প্রান্তে এসে ভিড়লো, ইলেকট্রন গুলো তারের একটা প্রান্তে এসে ভিড়লো, আর অপর প্রান্তে ইলেকট্রনের চাপ কমলো। তার মানে ধীরে ধীরে ইলেকট্রন গুলোকে কি করা, একটা প্রান্তে নিয়ে এলো। এর ফলে কি হলো না, এর ফলে এক সাইডে ইলেকট্রনের ঘনত্ব বেশি হলো, এক সাইডে কম হলো, যার ফলে পোটেনশিয়াল ডিফারেন্স পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি হয়, বিভব প্রভেদ পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি করে। তো জমা হওয়ার পর ইলেকট্রন গুলো কিভাবে সরছিল, ধীরে ধীরে সরছিল, দুমদাম করে সরছিল না। আর ভেবেই দেখো, ইলেকট্রন গুলোকে ধীরে 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 এক সাইডে জমা করছে। তো জমা করার পর যখন এক সাইডে ইলেকট্রনের ঘনত্ব বেশি হলো, এক সাইডে ইলেকট্রনের ঘনত্ব কম হলো, তখন গিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি হলো। এবারে হচ্ছে কি, তাহলে কারেন্টটা কি না, কারেন্ট কি, কারেন্ট না, কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার, ইলেকট্রন প্রবাহের হার, একেই বলা আছে কারেন্ট। যে ইলেকট্রনকে এক সাইডে যে নিয়ে আসছিল, সে তো ধীরে ধীরে সরছিল, তাহলে ধীরে ধীরে সরা ইলেকট্রনের ধীরে 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 সরে আসাকে কি বলা হয় না, ড্রিফট। ধীরে ধীরে তার যে সরে আসা তাকে আমরা বলি ড্রিফট মোশন, ঠিক আছে, তাকে আমরা বলবো ড্রিফট। তাহলে এই ইলেকট্রন প্রবাহের হারকে কি বলা হয়, ইলেকট্রন প্রবাহের হারকে আমরা বলবো কারেন্ট। এই ইলেকট্রন প্রবাহের হারকে বলা হচ্ছে কারেন্ট। তো কারেন্টকে আই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এই কারেন্টকে আই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এক সেকেন্ডে কত কারেন্ট প্রবাহিত হলো, এক সেকেন্ডে, তাহলে কারেন্ট হচ্ছে কি ইলেকট্রন প্রবাহের হার, তাহলে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের প্রবাহ, তাহলে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের প্রবাহ আমরা কি করে বুঝবো, আমি ধরলাম যে এক সেকেন্ডে n সংখ্যক ইলেকট্রন যায়, এক সেকেন্ডে কত সংখ্যক ইলেকট্রন যাচ্ছে, n সংখ্যক ইলেকট্রন যাচ্ছে, এক সেকেন্ডে n সংখ্যক ইলেকট্রন যাচ্ছে। তাহলে n সংখ্যক ইলেকট্রনের মোট আধান কত, অতএব মোট আধান কত পাবো, মোট আধান হচ্ছে n ইনটু e, একটা ইলেকট্রনের আধান হচ্ছে e, তাহলে n সংখ্যক ইলেকট্রনের আধান হচ্ছে n ইনটু e। ক্লিয়ার? তাহলে প্রতি সেকেন্ডে ইলেকট্রন প্রবাহের হার বার করতে চাইছি, তবেই তো আমি কারেন্ট পাবো। তাহলে প্রতি সেকেন্ডে কত আধান প্রবাহিত হলো,
তাহলে প্রতি সেকেন্ডে প্রবাহিত আধান কত হবে না 1 সেকেন্ডে যাচ্ছে ne, 1 সেকেন্ডে যাচ্ছে ne, তাহলে প্রতি সেকেন্ডে কত যাবে না প্রতি সেকেন্ডে যদি বার করতে হয় তাহলে I ইকুয়ালস টু মোট আধান ডিভাইডেড বাই সময়। তাহলে 1 সেকেন্ডে ne, তাহলে t 2 সেকেন্ডে ne বাই 2 সেকেন্ডে 2 সেকেন্ডে কত হবে ne ইনটু 2, তাহলে প্রতি সেকেন্ডে কত হবে না প্রতি সেকেন্ডে হবে ne বাই t। যদি যদি এটাকে আমি যদি বলতাম t সেকেন্ডে n সংখ্যক ইলেকট্রন যাচ্ছে t সেকেন্ডে, তাহলে মোট আধান কত হতো ne, তাহলে 1 সেকেন্ডে কত হবে 1 সেকেন্ডে কত যাবে না ne বাই t, তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত মোট আধান কত হবে ne বাই t। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত আধানটাই হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার, তাহলে তাকে আমরা কি বলবো না কারেন্ট, তাকে আমরা বলবো কারেন্ট। তাহলে এবারে কথা হচ্ছে কি একদম ড্রিফট কনসেপ্টে ভাবার চেষ্টা করো। এবারে আমরা একদম প্রপার ডিপ কনসেপ্ট নেব। উপরটা একটু মুছে দিচ্ছি। উপরেরটা মুছে দিচ্ছি। এবার আমি বলতে চাইছি যে I ইকুয়ালস টু কি হয় না I ইকুয়ালস টু বি না, ভি ই এন এ, বি না। তাহলে ভি হচ্ছে কি না ভি সাফিক্স আমি ডি লিখবো, ভি হচ্ছে ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, ই হচ্ছে কি না ই হচ্ছে ইলেকট্রনের আধান, এন হচ্ছে প্রতি একক আয়তনে কত সংখ্যক ইলেকট্রন আছে, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যেমন করে এইটা হচ্ছে একটা তার, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a। তাহলে এটা আমি ধরলাম যে একক আয়তন, এর আয়তনটা কত না একক আয়তন। তাহলে একক আয়তন যদি হয় তাহলে একক আয়তনে কত সংখ্যক ইলেকট্রন রয়েছে না একক আয়তনে n সংখ্যক ইলেকট্রন রয়েছে। তাহলে n হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, n হচ্ছে একক আয়তনে ইলেকট্রন সংখ্যা। আর ভিডি হচ্ছে কি না ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ভিডি হচ্ছে ভি সাফিক্স ডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি, ড্রিফট ভেলোসিটি মানে হচ্ছে কি না বিচলন বেগ, ড্রিফট ভেলোসিটি। এই ড্রিফট ভেলোসিটি কি করে, ড্রিফট ভেলোসিটির সাহায্যেই তো ইলেকট্রন প্রবাহিত হয়। তো এবারে আমি এই তারের দুই সাইডে আমি কি করলাম ব্যাটারি লাগালাম। তো ব্যাটারি লাগালে কি হবে না ব্যাটারি যদি লাগাই ওই ব্যাটারির যদি ভোল্টেজ বাড়ে, কি বাড়ালাম না ভোল্টেজ, ভোল্টেজ যদি বাড়াই তাহলে আমরা কি দেখবো না ভোল্টেজ বাড়ালে ব্যাটারির মধ্যে ইলেকট্রিক ফিল্ড বাড়তে থাকে, মানে ইলেকট্রিক ফিল্ডের আক্ষরিক অর্থ যেটা আমরা ক্লাস 10 এ পড়ছি তড়িৎচালক বলের মান বাড়তে থাকে। তো আমি এখানে ইলেকট্রিক ফিল্ড নিব, তো কি নিব ইলেকট্রিক ফিল্ড বাড়ছে, ইলেকট্রিক ফিল্ড কি হতে থাকে বাড়তে থাকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি বাড়ে তখন কি হবে ওই ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে কি করবে ধাক্কা ধাক্কি করবে, এরকম ইলেকট্রনকে ধাক্কা দেবে। তাহলে ইলেকট্রনকে যদি ধাক্কা দেয় ইলেকট্রনের যে সরে যাওয়াকে, ইলেকট্রন যে সরে আসাকে আমরা কি বলছিলাম ড্রিফট, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি করছে ইলেকট্রিক ফিল্ড ধাক্কা দিচ্ছে, মানে ইলেকট্রিক ফিল্ডটা আরো বেশি জোরে জোরে ধাক্কা দিচ্ছে, ভোল্টেজ যেহেতু বাড়িয়েছি ইলেকট্রিক ফিল্ড আরো জোরে জোরে ধাক্কা দিচ্ছে, তার মানে ড্রিফট ভেলোসিটি কি হতে আছে বৃদ্ধি পেতে আছে। তাহলে ড্রিফট ভেলোসিটি যদি বৃদ্ধি পায়, ভেবে দেখো ড্রিফট ভেলোসিটি যদি বৃদ্ধি পায় তাহলে কারেন্ট যেটা আই সেটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভোল্টেজ বৃদ্ধি পেলে কারেন্ট বৃদ্ধি পাচ্ছে, ভোল্টেজ যদি বৃদ্ধি পায় কারেন্ট তাহলে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, দ্যাট মিন্স ভি প্রপোর্শনাল টু আই। অর্থাৎ এটাই ছিল ওহমের সূত্র, এটাই ছিল কি ওহমের সূত্র, একদম কনসেপ্ট ধরে ধরে আমি বলেছি, ক্লিয়ার। তো নেক্সট ইলেকট্রন যদি ধীরে চলে তাহলে সুইচ টেপা মাত্রে, আমি এতক্ষণ কি বলছিলাম যে ইলেকট্রন ধীরে ধীরে চলে সেই জন্যই তো ড্রিফট মোশন, তবেই তো ইলেকট্রিক ফিল্ড আমি বাড়ানোর জন্য ভোল্টেজ বাড়িয়েছি, ড্রিফট ভেলোসিটি বেড়েছে কারেন্ট বেড়েছে। তাহলে ইলেকট্রন যদি ধীরে চলে তাহলে বাল্বে, তাহলে বাল্বে আমি সুইচ যখন টিপছি বাল্ব দপ করে জ্বলে উঠছে কি করে, এত তার দ্রুত জ্বলে উঠছে কি করে, তাহলে এর রহস্যটা কোথায়, তাই না। তো ড্রিফট ভেলোসিটি এর মান কত হয়ে থাকে জানা আছে, মান তো জানা নেই। ড্রিফট ভেলোসিটির মান হয়ে থাকে 0.01 মিটার পার সেকেন্ড, মানে ড্রিফট ভেলোসিটির মান এতটাই কম হয়ে থাকে যার ফলে ইলেকট্রনের মোশন, ইলেকট্রনের মোশন কি হয়ে থাকে খুব ধীরে হয়ে থাকে, খুবই ধীরে। তাহলে খুব যদি ধীরে হয় তাহলে বাল্ব সুইচ টেপা মাত্রই বাল্ব জ্বলে গেল, তাহলে কিভাবে সম্ভব, তাহলে সুইচ টেপা মাত্র বাল্ব তাহলে জ্বালাচ্ছেটা কে। দেখো একটা কনসেপ্ট আমরা ক্যারি করব,
সাপোজ ধরো এই একটা পাইপ, এই একটা পাইপ, এই পাইপের মধ্যে কি আছে, অসংখ্য পাশাপাশি এরকম করে বল আছে, অসংখ্য বল আছে। তাহলে অসংখ্য যদি বল থাকে, গোটা পাইপটা জুড়ে পর পর এইভাবে বল আছে। তাহলে আমি যখনই একটা প্রান্তে যখন বল প্রয়োগ করব, এই বলটা কি, এই বলটা এই প্রান্তে এসে পৌঁছাবে কি না, এই বলটা কি করবে, পর পর ঠেলা দেবে, এই বলটা কি হবে, এই প্রান্তে এসে পৌঁছাবে। তো এই কনসেপ্ট ওয়াইজ একটা তারের মধ্যে আগে থেকে ইলেকট্রন ভরপুর রয়েছে, পুরো তারটা ইলেকট্রন কি রয়েছে, ভরপুর রয়েছে। এবারে কথা হচ্ছে কি, আমাকে একটা প্রান্ত থেকে শক্তি প্রয়োগ করতে হবে, একদম ডিপ কনসেপ্ট আমি নিতে চাইছি। তাহলে এই শক্তিটা যে প্রয়োগ করব, এই শক্তিটা কি না, এই শক্তিটা প্রয়োগ করব ভোল্টেজ বাড়িয়ে। কি বাড়াবো, ভোল্টেজ বাড়াবো। ভোল্টেজ বাড়ালে কি হবে না, ভোল্টেজ বাড়ালে ইলেকট্রিক ফিল্ড বাড়বে। ইলেকট্রিক ফিল্ড বাড়লে কি হবে, এই ইলেকট্রিক ফিল্ডের ভেলোসিটি কত হয়, আলোর বেগের সমান হয়। ভালো করে কনসেপ্ট মাথায় নেই। তো ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এই ফিল্ডের ভেলোসিটি কত হয়, ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আলোর বেগের সমান হয়ে থাকে। তাহলে যখনই ভোল্টেজ বাড়ালাম তখনই ইলেকট্রিক ফিল্ড বাড়লো। তো ইলেকট্রিক ফিল্ড বাড়লে কি হবে, ড্রিফট ভেলোসিটি বাড়বে, ড্রিফট ভেলোসিটি বাড়লে কারেন্ট বাড়বে। তো কারেন্টটা কি হারে বাড়বে না, আলোর বেগের সাথে বাড়বে। কেন না, ইলেকট্রিক ফিল্ডের ভেলোসিটি হচ্ছে আলোর বেগের সমান। তো সেই হেতু সুইচ দেওয়ার সাথে সাথে বাল্ব জ্বলে ওঠে। এই কারণে সুইচ দেওয়ার সাথে সাথে বাল্ব কি হলো, দপ করে জ্বলে উঠলো। কেন না, ইলেকট্রিক ফিল্ড বাড়িয়ে ফেলেছে। ক্লিয়ার? তো ইলেকট্রিক ফিল্ডের কারণেই সুইচ দেওয়ার সাথে সাথে বাল্ব জ্বলে। নেক্সট 3 নম্বর কনসেপ্ট, যে রেজিস্ট্যান্স আসলে কি করছে। তো রেজিস্ট্যান্স হচ্ছে কি, রেজিস্ট্যান্স মানে হচ্ছে একটা বাধা। আমি যদি বলি রেজিস্ট্যান্স যদি বাধা হয়ে থাকে, ওই বাধা তাহলে অলওয়েজ তাপ সৃষ্টি করে। বাধার সর্বশেষ শক্তি উৎপাদন হচ্ছে তাপ শক্তি। কিভাবে তারের মধ্যে তাপ শক্তি উৎপাদন করছে না, তারের মধ্যে শুধু কি ইলেকট্রন রয়েছে না, আরো অন্যান্য কণা রয়েছে। তো অন্যান্য পরমাণুগুলো ইতস্ততভাবে এদিক ওদিক র্যান্ডম মোশনে আছে। তাহলে ইলেকট্রন গুলো যখন ড্রিফট ভেলোসিটি নিয়ে এগোতে আছে, সরতে আছে, তখন পরমাণুর সাথে কি করছে, ধাক্কাধাক্কি করছে। তো ধাক্কাধাক্কি করার ফলে তারা তাপ শক্তি জেনারেট করছে। রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে এই ইলেকট্রনকে বাধা দেওয়া। তাহলে জুলের সূত্র রয়েছে H=I²RT। তাহলে H=I²RT, এই ফর্মুলাতে যদি রেজিস্ট্যান্স যদি বাড়ানো হয়, তাহলে উৎপন্ন যে তাপ, তার মান কি হতে থাকে না, বৃদ্ধি পেতে থাকে। রেজিস্ট্যান্স বাড়ালে উৎপন্ন তাপের মান বৃদ্ধি পেতে থাকে। তেমন করে ওহমস ল সব সময় কাজ করে না কেন না, ওহমস ল বলছে V প্রপোর্শনাল টু I। এই সূত্রটা কি বলছে, যে V প্রপোর্শনাল টু I, এই সূত্রটা বলছে এটাই, যে x অক্ষ বরাবর যদি তড়িৎ প্রবাহ মাত্রা, y অক্ষ বরাবর যদি বিভব প্রভেদ হয়, তাহলে এদের লেখচিত্র কেমন হয় না, মূল বিন্দুগামী সরলরৈখিক। কেমন হয়ে থাকে, মূল বিন্দুগামী সরলরৈখিক। কিন্তু ওহমস ল সব সময় কাজ করে না কেন না, ওহমস ল কাজ করে না সব সময় এই কারণে, যে রেজিস্ট্যান্স ফ্যাক্টর, যে রেজিস্ট্যান্স টেম্পারেচার বৃদ্ধিতে রেজিস্ট্যান্স কি হতে থাকে, মান বদলাতে থাকে। আমরা প্রথম থেকেই পড়ে এসেছি যে রেজিস্ট্যান্স হচ্ছে ওই ধাতুর একটা মূলগত ধর্ম, যে রেজিস্ট্যান্স বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার উপরে নির্ভর করে না, ধাতুর একটা প্রপার্টি। তাহলে এখন বলছি রেজিস্ট্যান্স টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। তাহলে টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে রেজিস্ট্যান্সের মান কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। টেম্পারেচার যদি চেঞ্জ হয়, রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হতে থাকে। তাহলে রেজিস্ট্যান্সের মান যদি চেঞ্জ হয়, তাহলে মূল বিন্দুগামী সরলরেখিকার লেখচিত্র পাবো কি না, তখন আমরা লেখচিত্র এইরকম পাবো। কেমন, এইরকম পাবো, বাঁকানো লেখচিত্র পাবো। তাহলে এই রকম লেখচিত্র কখন পাওয়া সম্ভব না, এই রকম লেখচিত্র তখনই পাওয়া সম্ভব যখন ওহম ল মেনে চলবে না ওই ধাতব পরিবাহী বা ওই অর্ধ ধাতব পরিবাহী। ক্লিয়ার? তো তো একটাই কথা, যে ওহমস ল তাহলে কারা মেনে চলে না, তা ওহমস ল মেনে চলে না ট্রায়োড ভালভ, ডায়োড ভালভ, ট্রানজিস্টর, এরা সবাই ওহমস ল মেনে চলে না। তাহলে V প্রপোর্শনাল টু I, এই তথ্যটা আমি বর্তমানে ক্লিয়ার করতে পারলাম। আর যে কনসেপ্টটাকে উদ্ধার করব, যে এলইডি বাল্বের রোধ বেশি হয় না হিটারের রোধ বেশি হয়, তাহলে এই তুলনাটা আমরা করতে চলেছি। কত নম্বর কোশ্চেন না, 5 নম্বর কনসেপ্টের কোশ্চেনটা,
কি তুলনা করতে চলেছি, একটা হিটার রয়েছে আর একটা কি রয়েছে, এলইডি বাল্ব রয়েছে। তাহলে হিটারের ক্ষমতা আমি জানি, একটা হিটার নিয়েছি আমি, সেটা 1000 ওয়াটের একটা হিটার নিয়েছি, আর একটা এলইডি বাল্ব নিয়েছি। এলইডি বাল্ব গুলো স্বাভাবিকভাবে খুব কম ওয়াটের হয়ে থাকে, আমি তাও নিলাম 10 ওয়াট। তাহলে একটা 1000 ওয়াটের, ওয়াট কিসের একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। তাহলে 1000 ওয়াটের একটা হিটার আর 10 ওয়াটের একটা এলইডি বাল্ব। তাহলে এই হিটারের রেজিস্ট্যান্স আমাকে বার করতে হবে। আমাকে বার করতে কি বলেছে, যে এলইডি বাল্বের রোধ বেশি না হিটারের রোধ বেশি, তার রেজিস্ট্যান্স আমাকে বার করতে হবে, তার রোধ বার করতে হবে। তাহলে আমি কোন ফর্মুলা ধরবো, দেখো P ইকুয়ালস V প্রপোর্শনাল টু I। তাহলে এই ওহমের সূত্রে সমানুপাতিক চিহ্নকে ওঠাতে গেলে একটা ধ্রুবক পদ লাগাতে হতো, V ইকুয়ালস টু I R। এই সমীকরণটা অলরেডি সবারই মনে আছে, V ইকুয়ালস টু I R। V হচ্ছে বিভব প্রভেদ, I হচ্ছে কারেন্ট, R হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে এই সূত্রটা ধরে আমরা এগিয়ে আসতে পারি যে ক্ষমতা সমান কি হয়ে থাকে, কৃতকার্য বাই সময়। ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। আচ্ছা, W ইকুয়ালস টু কি হয়, W ইকুয়ালস টু কি হয়, VIT। ক্লিয়ার? আচ্ছা, তাহলে W ইকুয়ালস টু যদি VIT হয়, VI ইনটু T ডিভাইডেড বাই T। তাহলে T কে T ক্যান্সেল, তাহলে P ইকুয়ালস টু কি পেলাম না, P ইকুয়ালস টু VI। তাহলে P ইকুয়ালস টু VI। দেখো এই হিটার আমাদের বৈদ্যুতিক লাইনে কত ভোল্টের সাথে যুক্ত থাকে, দেখো 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত থাকে। এই বাল্বকেও আমরা যখন যুক্ত করি, তা সেটাও 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত থাকে। কেন না, আমাদের বৈদ্যুতিক বর্তনী সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বিভব প্রভেদ কি হয়, প্রত্যেকটা বিদ্যুতে সমান হয়, ও দুই প্রান্তে বিভব প্রভেদ সমান হয়ে থাকে। তাহলে P ইকুয়ালস টু কি হয়, VI। তাহলে P ইকুয়ালস টু VI তে আমি কোন ফর্মুলায় যেতে চাইছি, যে আমি ক্ষমতা জানি, বিভব প্রভেদ জানি, রেজিস্ট্যান্স আর বার করতে চাই। তাহলে P জানি, V জানি, আর I কে মানে আমরা সরিয়ে আর নিয়ে আসতে চাইছি। তো V ইকুয়ালস টু IR ফর্মুলা থেকে I ইকুয়ালস টু কত হয়ে থাকে, V বাই R, তাই না? তাহলে I এর জায়গায় আমি V বাই R লিখলাম, তো V স্কয়ার বাই কত হলো R। তাহলে এটা একটা ফর্মুলা, P ইকুয়ালস টু V স্কয়ার বাই R। এই ফর্মুলাকে ধরে P ইকুয়ালস টু V স্কয়ার বাই R, এই ফর্মুলাকে ধরে আমি কি বার করব, একবার হিটারের রেজিস্ট্যান্স বার করে নেব। তবেই তো ধরা পড়ে যাবে যে এলইডি বাল্বের রোধ বেশি না হিটারের রোধ বেশি। তাহলে হিটারের রোধ ফার্স্টে আমি বার করতে চাইছি, হিটারের H লিখে রাখলাম। আচ্ছা, V এর মান কত না 220 ভোল্ট, স্কয়ার মানে আমি 220 ইনটু 220 লিখতেই পারি। আচ্ছা, আর আর হচ্ছে কি, তার রেজিস্ট্যান্স। আচ্ছা, এটাকে যদি আমি এপাশে নিই, আর সাফিক্স H লিখলাম, এটা হচ্ছে P সাফিক্স H। আরে কোণাকুণি গুণ করলে কি হচ্ছে, P টা হরে চলে আসছে, R টা সমান চিহ্নের পাশে চলে আসছে। তাহলে R সাফিক্স H ইকুয়ালস টু PH এর P এর মান কত হিটারের 1000। তাহলে দুটো শূন্য অলরেডি কাটলাম, অর্থাৎ 484 ডিভাইডেড বাই 10 মানে 48.4 এত ওহম। তাহলে হিটারের রোধ কত, 48.4 ওহম। আচ্ছা, এলইডি বাল্বের রোধ কত হবে, আর সাফিক্স এলইডি। তাহলে এলইডি বাল্বের রোধ কত হবে, ভি স্কয়ার বাই পি ফর এলইডি। ক্লিয়ার? আচ্ছা, ভি স্কয়ার মানে হচ্ছে কত লিখতে পারি, 220 ইনটু 220 বাই এলইডি বাল্বের ক্ষমতা হচ্ছে কত, 10 ওয়াট, পাওয়ার হচ্ছে 10 ওয়াট, অর্থাৎ একটা শূন্য কাটলাম, তো 484 পরে একটা শূন্য এত ওহম। তাহলে হিটারের রোধ হচ্ছে 48.4 ওহম, এলইডি বাল্বের রোধ হচ্ছে কত, 4840 ওহম। কনসেপ্ট এখানটা একটা ডাটা আমরা পেয়ে গেলাম। তাহলে হিটারের রেজিস্ট্যান্স হচ্ছে কম ওহম, রোধ কম, এলইডি বাল্বের রোধ অনেকটাই বেশি। ক্লিয়ার? তাহলে এবারে কথা হচ্ছে, হিটারের যদি রোধ কম হয়ে থাকে, তাহলে হিটার কম তড়িৎ ব্যয় করবে। কারণ হিটারের কাজ হচ্ছে কি, তাপ শক্তি দেওয়া। তাহলে তাপ শক্তি দিতে গেলে তার তাপের মানটা প্রয়োজন, তাহলে ওই তাপটাকে বাড়াতে হবে। তাহলে তাপটাকে যদি বাড়াতে হয়, তাহলে এর মধ্য দিক দিয়ে দীর্ঘক্ষণ ধরে কারেন্ট প্রবাহিত করতে হবে। তার মানে দীর্ঘক্ষণ ধরে যদি কারেন্ট প্রবাহিত করি, তবেই গিয়ে তো তাপ শক্তিটা উৎপন্ন হবে, তাহলে এর মধ্যে কারেন্টের অপচয়টা বেশি হবে। আর এলইডি বাল্বের ক্ষেত্রে ওহমের মানে রোধের মানটা বেশি হওয়ার ফলে কি হচ্ছে, যে কম কারেন্ট যাওয়ার ফলেই উত্তপ্ত হচ্ছে এবং উজ্জ্বল ভাবে আলো প্রদান করছে। তাহলে এর মধ্যে বেশি
ক্ষণ ধরে কারেন্ট গেলে পরে আলো প্রদান, তাপ প্রদান করছে, তারপরে গিয়ে তো আলো আসবে, তাপ প্রদান করছে। আর এর মধ্যে কম সময় কারেন্ট প্রবাহের মাধ্যমেই আমরা আলো পেয়ে যাচ্ছি। তাহলে এর মধ্যে খুব কম, তাহলে এলইডি বাল্বের মধ্যে কারেন্টের পরিমাণ খুব কম, কারেন্টের পরিমাণ খুব কম সময় ধরে আমরা অ্যাপ্লাই করলাম, কিন্তু হিটারের মধ্য দিয়ে কারেন্টের প্রবাহ আমরা বেশি সময় ধরে অ্যাপ্লাই করলাম। তাহলে হিটারের ব্যয়িত তাপ শক্তির মান বেশি, এলইডি বাল্বের ক্ষেত্রে ব্যয়িত তাপ শক্তির মান কম। তাহলে ব্যয়িত তাপ শক্তির উপর নির্ভর করে আমাদের বৈদ্যুতিক বাড়ির বিওটি ইউনিট, যে কত ইউনিট আমরা তড়িৎ ক্ষয় করছি। তাহলে এই বেশি কারেন্ট হিটার বেশি কারেন্ট ব্যয় করলো, তো বেশি কারেন্ট ব্যয় করার ফলে দীর্ঘক্ষণ পরে ব্যয়িত তড়িৎ শক্তির মান অনেকটাই বেশি পেলাম। এর কম সময় কারেন্ট ব্যয় করেছে, তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ কি হবে? কমই হবে। তাহলে এলইডি বাল্ব সাশ্রয়। নেক্সট কোশ্চেন, 10 ওয়াট বাতি বৈদ্যুতিক লাইনে লাগানোর সময় তুমি 1 mm বা 2 mm তারের মধ্যে কোনটা লাগাবে যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়? মানে বিওটির মান, ইউনিটের মান, বাড়িতে যে ইউনিট রিডিংটা যে আসে সেই বিদ্যুতের মানটা কম আসবে। যে 1 mm তারে লাগালে বিদ্যুতের তার মানে সাশ্রয় হবে, না 2 mm তারে যদি আমি 10 ওয়াটের বাল্বটা লাগাই তবে সাশ্রয় হবে? তাহলে এই ডাউটটা আজকে আমরা ক্লিয়ার করে নেব। তাহলে 10 ওয়াটের বাতি, তাহলে 10 ওয়াট বাতি, 10 ওয়াট বাতি, আমরা কত নম্বর কোশ্চেন করছি তাও একটু নোট করে রাখলাম, 6 নম্বর কোশ্চেন। যেটা 10 ওয়াটের বাতি রেজিস্ট্যান্স কত হয়ে থাকে বার করতে পারবো, তড়িৎ প্রবাহ মাত্রা কত হয়ে থাকে অর্থাৎ আই কত হয়ে থাকে। তাহলে একটা বাতি যত বেশি কারেন্ট ব্যয় করবে তত বিদ্যুৎ শক্তি বাড়বে। তাহলে এই বাতিটা কারেন্টের পরিমাণটা আগে হিসাব করতে হবে। তাহলে এই বাতির কারেন্টের হিসাব আমরা কিভাবে বার করব? না এই বাতিটাকে 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত আছে, বাতিটার ক্ষমতা হচ্ছে 10 ওয়াট। তাহলে বিভব প্রভেদ জানি, ক্ষমতা জানি, আই বার করতে হবে। তো একটু আগে আমি দেখিয়ে এসেছি P = VI। তাহলে I = কি হবে? না P/V। তাহলে P হচ্ছে কত? 10 ওয়াট, V হচ্ছে 220। তাহলে একে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে কত আসবে? সম্ভবত 0.04 এরকম একটা এত অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে। তাহলে এই কারেন্টটা, এই 10 ওয়াটের বাতিটাকে যদি আমি 1 mm তারের সাথে যুক্ত করি, আরেকবার 2 mm তারের সাথে যদি যুক্ত করি, তাহলে 1 mm তার বলতে কি বোঝায় ভালো করে লক্ষ্য করবে। যে 1 mm তার বলতে দেখো ওহমের সূত্রের আরেকটা ইকুয়েশন রয়েছে R = ρl/A। অর্থাৎ 1 mm তার বলতে তার ক্রস সেকশনটা 1 mm, আর 2 mm তার বলতে তার ক্রস সেকশনটা হচ্ছে 2 mm। তার মানে এই তারের ক্রস সেকশনের তুলনায় 2 mm তারের ক্রস সেকশন একটু হলেও বড়। অর্থাৎ এই ইকুয়েশন কি বলছে? যার ক্রস সেকশন বেশি হবে তার রেজিস্ট্যান্স কম হবে। যেমন করে R এর সাথে A এর সম্পর্ক কি? R = 1/A। তাহলে যার প্রস্থচ্ছেদ বেশি তার রেজিস্ট্যান্স কম। তার মানে প্রস্থচ্ছেদ যদি আমাকে কমাতে হয় রেজিস্ট্যান্স তাহলে বাড়বে। তাহলে 1 mm আর 2 mm এর মধ্যে 2 mm এর প্রস্থচ্ছেদ বেশি, তাহলে প্রস্থচ্ছেদ বেশি হলে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। তাহলে এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম, 2 mm এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম। আচ্ছা রেজিস্ট্যান্স যদি কম হয় আমাকে হিসাব করতে হবে কোথায়? না বিদ্যুৎ সাশ্রয়, অর্থাৎ বিওটি ইউনিট আমাকে গণনা করতে হবে যে ব্যয়িত তড়িৎ শক্তি কোথায় বেশি অপচয় হচ্ছে। আমাকে ফাইন্ড আউট করতে হবে কি? যে ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি এইটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে, যার ফলে আমি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো। যার ক্ষেত্রে 1 mm আর 2 mm এই দুটোর মধ্যে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ যার ক্ষেত্রে কম হবে, যার ক্ষেত্রে কম হবে তার ক্ষেত্রে সাশ্রয়। বুঝতে পারো? তাহলে এর রেজিস্ট্যান্স বেশি, এর রেজিস্ট্যান্স সরি 2 mm এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম, 1 mm এর ক্ষেত্রে রেজিস্ট্যান্স বেশি। তো ব্যয়িত তড়িৎ শক্তি কার উপরে ডিপেন্ড করে থাকে? না দেখো কারেন্ট তো দুটোর মধ্যেই সমান যাবে, কেন? না কারেন্ট তো লোডের উপরে নির্ভর করে। কারেন্টটা যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা তো লোডের উপরে, বাধার উপরে নির্ভর করছে যে আমি কি পরিমাণ তার মধ্যে লোড দিয়েছি, তার উপরে নির্ভর করবে কারেন্ট। তাহলে এই কারেন্ট 1 mm এর মধ্যেও যাবে, 2 mm এর মধ্য দিক দিয়েও যাবে। কিন্তু 1 mm এর মধ্য দিক দিয়ে যেতে গেলে বেশি বাধা সম্মুখীন হবে, 2 mm এর মধ্য দিক দিয়ে গেলে কম বাধার সম্মুখীন হবে। অর্থাৎ কম বাধার সম্মুখীন হওয়ার অর্থ হলো 2 mm এর ক্ষেত্রে পাওয়ার লস,
পাওয়ার লসের ফর্মুলা কি? পাওয়ার লস সমান হচ্ছে I স্কয়ার R। তাহলে এর ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্যান্স কম, তাহলে পাওয়ার লস কম। এর ক্ষেত্রে যেহেতু রেজিস্ট্যান্স বেশি, তাহলে পাওয়ার লস বেশি। তাহলে 1 mm এর ক্ষেত্রে তারের ক্ষেত্রে পাওয়ার লস কি হবে? বেশি হবে। পাওয়ার লস কি হবে? বেশি হবে। 2 mm এর ক্ষেত্রে পাওয়ার লস কি হবে? কম হবে। ক্লিয়ার? কারণ পাওয়ার লসের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে 1 mm এর ক্ষেত্রে যদি পাওয়ার লস বেশি হয়, তার মানে ব্যয়িত তড়িৎ শক্তির মান বেশি হবে। 2 mm এর ক্ষেত্রে ব্যয়িত তড়িৎ শক্তির মান কম হবে। তাহলে 10 ওয়াটের বাতিটাকে 1 mm এর সাথে যুক্ত করলে সাশ্রয় হবে না 2 mm এর সাথে যুক্ত করলে সাশ্রয় হবে? ডেফিনেটলি 2 mm এর সাথে যুক্ত করলে সাশ্রয় হবে। কিন্তু আমাদের বৈদ্যুতিক বাতিতে 1 mm তার আমরা 10 ওয়াটের বাতির ক্ষেত্রে ব্যবহার করে যেতে পারি। তো আমি এখানে বোঝাতে চাইলাম এটাই যে যদি কোনো বাতির সাথে বেশি মোটা তারের তার যদি তুমি বেশি গেজের তার যদি গেজ বলতে এই যে 1 mm 2 mm 2.5 আছে 5 mm আছে 10 mm আছে এরকম সব তার এসে থাকে, তাহলে যত বেশি গেজের তুমি তার তুমি ব্যবহার করবে তোমার বিদ্যুতের সাশ্রয় তত বেশি হবে। কিন্তু এদিক দিয়ে তার কেনার ক্ষেত্রেও টাকার পরিমাণটা অলরেডি বেড়ে যায়, সেটা লক্ষ্য করে কিন্তু আমরা করে থাকি। কিন্তু হিসেব মতো যত বেশি গেজের তার তুমি ইউজ করবে তত বিদ্যুৎ সাশ্রয় তত বেশি। ক্লিয়ার হচ্ছে? তো আজকে আমরা ওহমের সূত্র থেকে এই কনসেপ্ট গুলো কভার করলাম। যদি আজকের লেকচার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে সবসময় থাকবে। বেস্ট অফ লাক, গুড আফটারনুন।